নমস্কার, বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। অমিত মিত্র অর্থমন্ত্রী থাকলেন না, কিন্তু অর্থমন্ত্রী থাকলেন। ব্যাপারটা কীরকম হলো আজকে ব্যাখ্যা করব বাংলার বার্তার এই পর্বে, এই প্রতিবেদনে। অমিত মিত্রকে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছাড়তে পারলেন না। কেন? শেষ পর্যন্ত রাজ্যপাল একটি নোটিফিকেশন জারি করলেন, যে নোটিফিকেশন বলে, গভর্নর লিখছেন, দি গভর্নর ইজ প্লিজ টু অ্যাপয়েন্ট ডক্টর অমিত মিত্র, an accomplished economist and former cabinet minister, government of West Bengal, as principal chief advisor, note korun, as principal chief advisor to the honorable chief minister and finance department, government of West Bengal। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা এবং অর্থমন্ত্রকের পরামর্শদাতা হিসেবে অমিত মিত্রকে রেখে দেওয়া হলো। আপনারা জানেন 2021-এর নির্বাচনে অমিত মিত্র নির্বাচন লড়তে চাননি এবং স্বাভাবিকভাবেই 6টা মাস তিনি অর্থমন্ত্রী থাকলেন এবং এটা অবৈধভাবে থাকলেন। যদিও সংবিধান তাকে সুযোগ দিয়েছিল, সেই সুযোগটা নিলেন, কিন্তু 6 মাস বাদে আবার কন্টেস্ট করলেন না এবং শেষ পর্যন্ত তিনি অর্থমন্ত্রকের দায়িত্বটা থাকলেন অন্যভাবে, বকলমে ঘুরিয়ে। আমাদের এখানেই প্রশ্ন, কেন অমিত মিত্রকে ছাড়তে পারলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? সেটা নানান কারণ আছে, সেই ব্যাখ্যাগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে করব। কিন্তু খুব দুটো ইম্পর্টেন্ট বিষয় আমাদের মনে হয়েছে রাজ্যপাল তার নোটিফিকেশনে লিখেছেন। এক নম্বর হচ্ছে, অ্যাডভাইস অ্যান্ড এড দ্য অনারেবল চিফ মিনিস্টার অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্ট অন অল ম্যাটার্স রিলেটিং টু ম্যানেজমেন্ট অফ স্টেট ফাইন্যান্স। অর্থাৎ মুখ্যমন্ত্রীকে সমস্ত অর্থ সংক্রান্ত ব্যাপারে পরামর্শটা দেবেন অমিত মিত্র, ডক্টর অমিত মিত্র। তিনি অর্থমন্ত্রীর কাজটা চালাবেন, কিন্তু যেহেতু সংবিধান তাকে সেই সুযোগটা দেয়নি, সেই জন্য পরামর্শদাতা হিসেবে চালাবেন। আমাদের প্রশ্ন, একটা যৌক্তিক প্রশ্ন আপনাদের বাংলা বার্তা দর্শকদের সামনে রাখছি। আচ্ছা বলুন তো, যিনি বিধানসভায় দাঁড়াবেন না, যিনি বিধানসভায় দাঁড়িয়ে জিততে পারলেন না বা দাঁড়ালেনই না, কন্টেস্ট করলেন না, তিনি কেন অর্থমন্ত্রীর দায়িত্ব সামলাবেন? ঘুরিয়ে তো অর্থমন্ত্রীর দায়িত্বটা তিনিই সামলাবেন। তো তাহলে সংবিধানের প্রয়োজন কেন? তাহলে বিধানসভার প্রয়োজন কেন? একটা একদলীয় শাসন ব্যবস্থা, তিনি যাকে পারবেন তাকে অর্থমন্ত্রীর দায়িত্বটা সামলাতে দেবেন। নিজে দায়িত্বটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাঁধে রাখলেন, যে অর্থমন্ত্রী দায়িত্ব সামলাবেন, মুখ্যমন্ত্রী নিজে তাকে পরামর্শ দেবেন ডক্টর অমিত মিত্র। তাহলে তো সমস্ত দপ্তরগুলোই পরামর্শদাতা দিয়ে চললে পারে। এ প্রশ্নটা থাকলেও একটু ভেবে দেখবেন এবং অবশ্যই আপনাদের বক্তব্য কমেন্ট বক্সে লিখবেন। দ্বিতীয় যে নোটিফিকেশনের মধ্যে, রাজ্যপালের নোটিফিকেশনের মধ্যে আরেকটি খুব উল্লেখযোগ্য পর্ব রয়েছে, যেটা আমাদের মনে হয়েছে উল্লেখ করা দরকার। ডক্টর মিত্র শ্যাল বি এন্টাইটেল টু এমলিউমেন্টস, ভালো করে শুনুন, Dr. Mitra shall be entitled to emoluments, allowances and perks as admissible to a cabinet minister of the state government। অর্থাৎ অর্থমন্ত্রী না থাকলেও অর্থমন্ত্রকের পরামর্শদাতা, মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা হিসেবে সমস্ত সুযোগ সুবিধে, অর্থকরী সুযোগ সুবিধে, পার্কস এবং অন্যান্য সমস্ত সুযোগ সুবিধে তিনি ভোগ করবেন, উপভোগ করবেন। আমাদের প্রশ্ন, যে সরকার টাকা দিতে পারে না, সরকারের টাকা নেই বলে ডিএ মাইনেটা দিতে পারে না, যে সরকার সিভিক পুলিশকে তার চাকরির স্থায়িত্ব দিতে পারে না, যে সরকার দিনের পর দিন স্কুল শিক্ষকের পদ রিক্রুটমেন্ট করে না, যে সরকার 5.5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত করে রেখেছে, যে সরকার লক্ষ লক্ষ ছেলে মেয়েকে কন্ট্রাকচুয়াল বেসে খাটিয়ে নিচ্ছে, কোনো স্থায়িত্বের দিকে যাচ্ছে না, তার কারণ কি? সরকারের টাকা নেই। সেই সরকার একজন অর্থমন্ত্রীর জন্য, আমরা খুব উচ্চপদস্থ একজন আমলার সঙ্গে, প্রাক্তন আমলার সঙ্গে আজকে কথা বলছিলাম অমিত মিত্র রিঅ্যাপয়েন্টমেন্ট নিয়ে। তিনি বললেন যে আনুমানিক 20 থেকে 22 লক্ষ টাকা অর্থমন্ত্রকের উপদেষ্টার জন্য রাজ্য সরকারকে প্রতি মাসে খরচা করতে হবে। তার আনুষঙ্গিক, তার অফিসার, তার একটা বকলমে, তার বাড়িতেই একটা প্যারালাল অফিস রান করেন এবং সমস্ত কিছু মিলিয়ে রাজ্য সরকারের খরচা হবে 20 থেকে 22 লক্ষ টাকা শুধু পরামর্শদাতা পদের জন্য। ভাবতে পারেন, পারতেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের যারা নির্বাচিত, যাদের করে নিয়ে এসছেন, তাদের মধ্যে আশিস বন্দ্যোপাধ্যায় ছিলেন যোগ্য ব্যক্তি, পার্থ চট্টোপাধ্যায়কে দিতে পারতে অর্থমন্ত্রকের দায়িত্ব? করলেন না। করলেন কি? অমিত মিত্রকে এই অর্থমন্ত্রী রেখে দিলেন, নামে করলেন অর্থমন্ত্রকের উপদেষ্টা, মুখ্যমন্ত্রী উপদেষ্টা, সামলাবেন তিনি দপ্তরটা বাড়ি থেকে, যেভাবে গত 6 মাস ধরে সামলাচ্ছেন, নামে থাকলেন উপদেষ্টা। এই যে চালাকি, এই চালাকিটাই কিন্তু আমাদের মনে হয়েছে আজকের এই শিফটিংয়ের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও কয়েকটি ঘটনা ঘটেছে, আমাদের মনে হয়েছে আপনাদের উল্লেখ করা দরকার। উদয়ন গুহ নর্থ বেঙ্গলে মন্ত্রী হতে পারলেন না, সেই উত্তরবঙ্গের প্রতি বঞ্চনা কিন্তু থেকে গেল। নর্থ বেঙ্গলের মানুষ ক্ষুব্ধ, বিক্ষুব্ধ, রাগান্বিত। তার কারণটা কি? যথাযথ রিপ্রেজেন্টেশন নর্থ বেঙ্গলে নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে। তারপর ইয়েস ম্যাম, আপনারা জানেন একজন মন্ত্রী আছেন, তিনি
তার নাম হচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য, আমরা যাকে বলি ভুল বকা চন্দ্রিমা ভট্টাচার্য। সবসময় ভুলভাল বকেন, ভুলভাল তথ্য দেন, স্ট্যাটিস্টিক্সে ভুলভাল দেন এবং কথাবার্তার মধ্যে কোনো ব্যালেন্স নেই। সেই ভদ্রমহিলাকে আবার কিন্তু অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী করে রেখে দিলেন। আসলে চন্দ্রিমা ভট্টাচার্য স্বাস্থ্য দপ্তরে এইভাবে প্রতিমন্ত্রী থেকেছেন দীর্ঘদিন। মুখ্যমন্ত্রী যে দপ্তরটা সামলান সেখানে সঙ্গী করে রেখে দেন এই ধরনের একজন প্রতিমন্ত্রীকে, সেখানে চন্দ্রিমা ভট্টাচার্যকে এবার রেখে দিলেন। কিন্তু প্রশ্নটা হলো যে অর্থমন্ত্রক অমিত মিত্রর হাত থেকে সরিয়ে নিতে পারলেন না কেন, সমস্যাটা কোথায়? আমরা ব্যাখ্যা করব সংক্ষেপে কয়েকটি পয়েন্ট ধরে ধরে, একটু খেয়াল করে দেখবেন। আমাদের মনে হয়েছে, যেটা আমরা বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলেও বুঝেছি, যে তথ্যের জাদুকর হচ্ছেন ডক্টর অমিত মিত্র এই মন্ত্রিসভায়। তথ্য কারিগরি করেন, তথ্য মিথ্যে তথ্য প্রেজেন্ট করেন এবং তথ্যকে বিভিন্নভাবে এমনভাবে সাজান, লোকের সামনে প্রেজেন্ট করেন সাজিয়ে গুজিয়ে, ফলে মানুষ বিভ্রান্ত হয়, বিধ্বস্ত হয়। কেন্দ্রীয় সরকারের কাছে বিভিন্ন দপ্তরে যেসব তথ্য এই রাজ্য সরকারের যায় সেটা ডক্টর অমিত মিত্র কিন্তু ভেরিফাই করে নেন এবং ডক্টর অমিত মিত্র সেখানে রিশাফল করেন। এটা সিনিয়র আমলাদের বক্তব্য, আমার বক্তব্য নয়। এবং ডক্টর অমিত মিত্র এমন এমন তথ্য কেন্দ্রীয় সরকারের কাছে পাঠান যা আদৌ সত্য নয়, সর্বৈব ভুল, কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়, যার ভিত্তিতে অনেক রিপোর্ট তৈরি হয়। এইটার ব্যাপারে কিন্তু এক্সপার্টাইজ আছে ডক্টর অমিত মিত্রর। অর্থমন্ত্রী হিসেবে যখন 2011 সালে শপথ নেন, ঠিক সেই সময় দাঁড়িয়ে আমরা ডক্টর অমিত মিত্র কিছু কিছু বিষয়ের প্রতি আমাদের মনে হয়েছিল এই মানুষটি বোধহয় বাংলার অর্থনৈতিক মানচিত্রটা ঘুরিয়ে দাঁড় করাবেন। আপনাদের একটা ছোট্ট রেফারেন্স দেবো, একটা উদাহরণ দেবো। আপনারা জানেন 2015 সালের পর থেকে এরা যে একটা খেলা শুরু হয়েছে, সেই খেলার কারিগর কিন্তু ডক্টর অমিত মিত্র। খেলাটা কি? প্রত্যেক বছর নিয়ম করে একটা বিজনেস সামিট, সারা পৃথিবীর লোকজনকে জড়ো করে একটা লোক দেখানো বিজনেস সামিট হয় এবং সেই বিজনেস সামিটে শিল্প আসবে, বাণিজ্য আসবে, ইনভেস্টমেন্ট আসবে, বিদেশ থেকে ইনভেস্টমেন্ট আসবে, ঘটা করে তার কোটি কোটি টাকা প্রচার হয়। সে নীল সাদা হোর্ডিং থেকে শুরু করে সারা কলকাতার মুখ ঢেকে যায়, কাগজে সংবাদপত্রে কোটি কোটি টাকার বিজ্ঞাপন বেরোয় এবং নিউ টাউনের কনভেনশন সেন্টারে আদিক্ষেতা করে কখনো আম্বানি কখনো গোয়েঙ্কাকে ডান দিকে বাঁ দিকে বসিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা বড় শিল্প সম্মেলন 2-3 দিন ধরে করেন। বিদেশ থেকে 3,500 ডেলিগেট নিয়ে আসা হয়, বিদেশ থেকে বিভিন্ন সরকারের কাছ থেকে লোকজন চেয়ে চিনতে নিয়ে আসা হয় এবং তাদের সামনে রাজ্য কেমন ভালো চলছে সেই প্রচারটা করা হয়। এবং সেই প্রচার করার পর পরবর্তীকালে ইনিয়ে বিনিয়ে এই ডক্টর অমিত মিত্র কিছু স্ট্যাটিস্টিক্স বাংলার সংবাদ মাধ্যমের সামনে, বাংলার মানুষের সামনে প্রেজেন্ট করেন এবং সেই স্ট্যাটিস্টিক্সের মধ্যে কতটা জল আছে, প্রচুর জল আছে, সে তথ্য আপনাদের পরবর্তীকালে দেব। আমরা নির্দিষ্টভাবে কিছু কিছু তথ্য জানি। এই মুহূর্তে দাঁড়িয়ে কয়েকটা তথ্য আপনাদের সামনে দিই। ডক্টর অমিত মিত্র 2015 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কারিগরিটা শিখিয়েছিলেন যে বিদেশের বিভিন্ন লোকের কাছে বাংলার মানচিত্রটাকে একটু ভালো করো। অর্থাৎ এত তোলাবাজির কনসেপ্ট বাংলায় রয়েছে, বাংলায় ব্যবসায়ীরা আসতে চায় না, ফলে স্বাভাবিকভাবে তাদের সামনে বাংলাকে একটু প্রেজেন্ট করা দরকার যাতে শিল্পটা আসে। কীরকম শিল্প এসছে আপনারা জানেন। এ রাজ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা লাস্ট রিপোর্ট যা পেয়েছি, 47 লক্ষ বাংলায় পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে চাকরি করতে বাংলা থেকে বাইরে চলে গেছে। সেই বাংলায় 2015 থেকে নাটকটা শুরু হয়েছে এবং ডক্টর অমিত মিত্র এর কারিগর। জানুয়ারি মাসে 2015 প্রথম এই বিজনেস সামিট হয়, যেখানে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট নাম দিয়ে 2015 সালের 19শে ফেব্রুয়ারি একটি বিজনেস সামিট করা হয় এবং তারপর রাজ্যের অর্থমন্ত্রকের তরফ থেকে রিপোর্ট পেশ করে 2,43,100 কোটি টাকার ইনভেস্টমেন্ট এই বাংলায় আসবে এই সামিটের ফলে। ঠিক তারপর 2016 8 এবং 9 জানুয়ারি সেকেন্ড সামিট হয়। সেখানে অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্র শেষ পর্যন্ত যে রিপোর্টটা দেন যে 25শে ফেব্রুয়ারি 2016 এই সামিটের শেষে 2,50,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট নাকি এই বাংলায় আসবে। তৃতীয়টি হয় 2017 সালে, যেখানে 23 ফেব্রুয়ারি 2017 ডক্টর অমিত মিত্র রিপোর্ট পেশ করে বলেন বিজনেস সামিটের পর যে এ রাজ্যে এবার 2,35,290 কোটি টাকার ব্যবসায়িক ইনভেস্টমেন্ট আসবে। চতুর্থ বিজনেস সামিট হয় 2018 16 এবং 17 জানুয়ারি। 30শে জানুয়ারি ডক্টর অমিত মিত্র রিপোর্ট পেশ করে বলেন যে এবার এ রাজ্যে 2,19,925 কোটি টাকা ইনভেস্টমেন্ট আসবে এবং 7 এবং 8ই ফেব্রুয়ারি 2019 ডক্টর অমিত মিত্র রিপোর্ট পেশ করে বলেন 2,84,288 কোটি টাকা এবার ইনভেস্টমেন্ট আসবে।
এই 5টি বিজনেস গ্লোবাল মিটের, বেঙ্গল বিজনেস গ্লোবাল মিটের আউটপুট কি? 5টি 3500 4000 ডেলিগেট নিয়ে এসে নিউ টাউনের কনভেনশন সেন্টারে সেখানে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করার টোটাল ইনভেস্টমেন্ট কত? ডক্টর অমিত মিত্রর কথা অনুযায়ী টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 12,32,603 কোটি। 12,32,603 কোটি। খুব সিনিয়র আমলার সঙ্গে যিনি কথা বলছিলেন, প্রাক্তন আমলা রাজ্য সরকার, বলছিলেন সন্ময়বাবু এর যদি 1/4 ইনভেস্টমেন্ট এই বাংলায় আসে তাহলে এ রাজ্যের 50% বেকারত্ব কমে যেতে পারে। কিন্তু আদৌ সেটা সত্যি নয়। ডক্টর অমিত মিত্রর কারিগরি এটা, কিভাবে তার দীর্ঘ বিস্তৃত বিবরণ দিয়েছে তা নিয়ে অন্যদিন কথা বলবো। কিন্তু এই যে কারিগরিটা করেছেন, যে আপনারা চিন্তা করুন 5 বার বিজনেস গ্লোবাল মিট হয়েছে, সারা পৃথিবী থেকে লোকজনকে নিয়ে আসা হয়েছে, এমনকি মুকেশ আম্বানিকে নিয়ে এসে এখানে পাশে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় বড় কথা বলেন। তারাও ব্যবসায়ীরা, তারা ভালো ভালো কথা বলে চলে গেছেন, কিন্তু বড় শিল্প, বড় ইনভেস্টমেন্ট এ রাজ্যে শেষ পর্যন্ত আসেনি। এবং ছোট মাঝারি শিল্পের যে ইনভেস্টমেন্টের গল্পটা করা হয় সেটাও কিন্তু ঠিকঠাক মতো আসেনি, যার ফল ভুগছে এই বাংলা। এবং এর কারিগর, এই যে তথ্যের কারিগরিটা করেছেন ডক্টর অমিত মিত্র। ফলে স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু এবার ইলেকশনে জিতলেন না বলে অর্থমন্ত্রী রাখলেন না এমন নয়, শেষ পর্যন্ত তাকে অর্থমন্ত্রক এবং মুখ্যমন্ত্রী নিজের উপদেষ্টা করে রেখে দিলেন। এই কারণে যে 12,32,603 কোটি টাকার গল্পটা ডক্টর অমিত মিত্র ঠিকঠাক মতো বানিয়েছিলেন। ডক্টর অমিত মিত্র অনেকগুলো অবদান আছেন, এই সিনিয়র আমলার কাছ থেকেই সমস্ত কাহিনীটা শুনলাম। সত্য মিথ্যা আমরা জানি না, কিন্তু যদি সত্যি হয়, এবং সত্যি হওয়ার প্রবণতাটাই বেশি, কেন বিভিন্ন সাংবাদিকদের সঙ্গে কথা বলে দেখেছি ডক্টর অমিত মিত্র এমন এমন বুদ্ধি বার করেন যেটা কিন্তু মুখ্যমন্ত্রীর খুব ভালো লাগে। তার মধ্যে একটি বুদ্ধি, আবগারি শিল্পের মধ্যে ঢুকতে হবে পশ্চিমবঙ্গকে। এটা কিন্তু ডক্টর অমিত মিত্রর বুদ্ধি। মদ যেখানে পাশের রাজ্য বিহার পুরোপুরি ব্যান্ড করে দেয়, সেখানে মদ ব্যবসা বন্ধ করে দেয়, সেখানে দাঁড়িয়ে এই রাজ্যে ওয়েস্ট বেঙ্গল বেভারেজেস কর্পোরেশন করা হয়, সরকার তৈরি করে, আবগারি দপ্তরটা অর্থমন্ত্রকের অধীন, এবং সেখান থেকে বছরে 12,000 কোটি টাকা আয় করছে এ রাজ্য সরকার। ভাবতে পারেন আমার আপনার পকেটের টাকা, গরিব মানুষের পকেটের টাকা ছিনিয়ে নেওয়া হচ্ছে ওই আবগারি শিল্প। রাজ্য সরকার নিজেই ঢুকেছে সেই ব্যবসায় এবং মানুষকে মদ খাওয়াতে বাধ্য করছে। তার নানান প্রকরণ আছে, তার বিস্তৃত বিবরণে যাচ্ছি না। আপনারা জানেন আগে দিশি চুল্লু যাকে বলা হতো, সেই চুল্লুটাকে একটা 80 টাকার বটলে ফ্লেভার মিক্সিং করে সেটাকে বিপণন করা হয়, এবং বিদেশি মদ যারা বিক্রি করেন সেই দোকানেও এই দেশি মদ বিক্রিটা বাধ্য করেছে ওয়েস্ট বেঙ্গল বেভারেজেস কর্পোরেশন। গরিবের থেকেও গরিব মানুষ, যার সারাদিনে আর রোজগার হতো 100 থেকে 150 টাকা, সেই মানুষটার জন্য 20 টাকার পাউচ ব্যবস্থা করা হয়েছে। শোনা যায় এই সমস্ত বুদ্ধি পরামর্শ কিন্তু ডক্টর অমিত মিত্রর মস্তিষ্ক প্রসূত। সত্যি মিথ্যে জানি না, কিন্তু যদি সত্যি হয়, এবং এই বুদ্ধিটা তো ঠিক যে এই 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 জিনিসটা চালু করেছে রাজ্য সরকার, এবং সেখান থেকে গরিব মানুষের পকেট থেকে টাকা ছিনতাই হচ্ছে, মধ্যবিত্ত মানুষের পকেট থেকে টাকা ছিনতাই হচ্ছে। ফলে স্বাভাবিকভাবে ডক্টর অমিত মিত্রর গুরুত্বটা বেড়েছে আবগারি শিল্পকে প্রমোট করার ক্ষেত্রে। এবং আবগারি শিল্পের আরও একটা দিক আছে যেখান থেকে রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কিন্তু বেনিফিটেড হয়। তার কারণ আপনারা জানেন আইএফবি অ্যাগ্রো, আমাদের কাছে তথ্যটা আছে, আপনাদের কাছে পেপারটা দেখাই। আইএফবি অ্যাগ্রো একটি সংস্থা, দেশি সংস্থা, তারা বটলিং করতো, মদটাকে বটলিং করে ডানকুনি নূরপুর দক্ষিণ 24 পরগনা তাদের বটলিং প্ল্যান্ট আছে। সেইখানেই আবগারি শিল্পের সমস্ত যারা এই দায়িত্বে আছেন, অর্থাৎ বটলিং প্ল্যান্ট করছেন, শোনা যায় তাদের কাছ থেকে প্রতি বোতল পিছু 2 টাকা থেকে 4 টাকা বকশিস দিতে হবে রাজনৈতিক দলকে। তার ভিত্তিতে আন্দোলন হয়েছিল, ডানকুনির ফ্যাক্টরি ভাঙচুর হয়েছিল, নূরপুরের ফ্যাক্টরি ভাঙচুর হয়েছিল। সে রিপোর্টটা আমাদের কাছে আছে, এই মুহূর্তে আপনাদের বাংলার বার্তা দর্শকদের দেখাচ্ছি। এবং এই টাকাটা, অর্থাৎ প্রতি বোতল পিছু যে একটা ফিক্সড টাকা রাজনৈতিক দলের কাছে, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কাছে চলে যাবে, তার ব্যবস্থাপনাটা একদম সর্বোচ্চ পর্যায়ে আবগারি দপ্তরের একজন সিনিয়র মোস্ট পজিশনে বাঁকুড়া থেকে একজন অফিসারকে নিয়ে এসে বসানো হয়েছিল কোনো এক বিশেষ ভাইপোর তত্ত্বাবধানে। এবং এই সমস্ত বিষয়টা কিন্তু সুচারুভাবে ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে অর্থমন্ত্রকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ফলে স্বাভাবিকভাবে সেখান থেকে সরকারি টাকা, বেসরকারি টাকা বিভিন্নভাবে প্রাইভেটে রাজনৈতিক দলের কাছে ড্রেন্ড আউট হওয়ার ক্ষেত্রে অর্থমন্ত্রকের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। ফলে স্বাভাবিকভাবে ডক্টর অমিত মিত্রর গুরুত্বটা বাড়ে।
আরও একটি জায়গা যেটা আমাদের মনে হয়েছে যে এমন এমন বিষয় নিয়ে ডক্টর অমিত মিত্র উপদেষ্টা দিতেন, যেমন ধরুন সরকারি কর্মচারীদের ডিএ, সেই ডিএটাকে দীর্ঘদিন ধরে বিলম্বিত করা, আইনি প্রক্রিয়ায় বিলম্বিত করা। লক্ষ লক্ষ সরকারি মানুষ, সরকারি চাকুরিজীবী, রিটায়ার্ড সরকারি মানুষ, তাদের ডিএ থেকে বঞ্চিত করার মূল পরিকল্পনাটা কিন্তু এই অর্থমন্ত্রকের। ভ্যাকেন্সি, সরকারি চাকরিগুলোতে অপূর্ণ পদ, 5.5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত রেখে ঠিকাদার কন্ট্রাকচুয়াল দিয়ে 5,000, 6,000, 7,000 টাকা দিয়ে চাকরি করানো লোককে বাধ্য করা, সরকারের টাকা বাঁচানো ডক্টর অমিত মিত্রর মস্তিষ্ক প্রসূত বলে শোনা যায়। এই যে সিভিক পুলিশ, কনস্টেবল পদে তাদের চাকরি না করতে দিয়ে সিভিক পুলিশ রেখে দেওয়া, প্যারা টিচারদের কেন্দ্রীয় সরকার থেকে যে টাকাটা আসে তার 1/3 কি 1/4 টাকা দিয়ে নিজেদের টাকা না দেওয়া, 87,000 এখন 1,15,000 স্কুল শিক্ষকের ভ্যাকেন্সি, 1,39,000 গ্রুপ ডির ভ্যাকেন্সি, সমস্ত টাকাটা বাঁচানো অর্থমন্ত্রকের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এছাড়াও জিএসটির আওতায় তেলকে আনতে না দেওয়া ডক্টর অমিত মিত্র অন্যতম বড় অবদান। কিছুতেই তেল যেন পেট্রোল ডিজেল জিএসটির মধ্যে না আসে, সারা ভারতবর্ষের অবিজেপি শাসিত সরকারগুলোকে বোঝানো, তাদের মন্ত্রককে বোঝানো যে কিছুতেই যেন কেন্দ্রীয় সরকার চাইলেও জিএসটির আওতায় যেন তৈলজাত দ্রব্য না আসে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। টাকাটা খেলামেলা উৎসবের মৎসবের এইভাবেই কিন্তু ডক্টর অমিত মিত্র জোগাড় করে দিয়েছেন। এবং অবশ্যই সবথেকে বড় যে জায়গাটা, যে পার্টির জন্য টাকা জোগাড় করে দেওয়া, অর্থাৎ কেন্দ্রীয় সরকারি প্রকল্প এবং বিভিন্ন প্রকল্প থেকে এই যে ড্রেনেজ অফ মানি, এবং তার সঙ্গে সেটাকে ঢাকাচাপা দিয়ে ফলস ইনফরমেশন প্রোভাইড করা, কেন্দ্রীয় সরকারকে বলা যে আমরা সব ঠিক আছে, কুছ মানে কোনো গণ্ডগোল নেই, সমস্ত ব্যাপারটা একদম নিখুঁতভাবে চলছে পশ্চিমবঙ্গে। এই যে চিন্তা ভাবনাটা, এটা সুচারুভাবে রূপায়ণ করতেন ডক্টর অমিত মিত্র। ফলে স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাকে অর্থমন্ত্রকের দায়িত্ব থেকে অব্যাহতিটা দিলেন না। এই কারণে, তার কারণ যে সমস্ত তথ্য লুকোনোর যে কাজটা রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের করেন, সেটার মূল মাস্টার মাইন্ড কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই অর্থমন্ত্রক, এবং সেই অর্থমন্ত্রকের দায়িত্ব এতদিন সামলেছেন 10টা বছর ধরে ডক্টর অমিত মিত্র। খেলা মেলা উৎসব মৎসবে টাকা জোগাড় করে দিয়েছেন, ফলে তাকে দরকার। ধরুন আরেকটা ছোট্ট ঘটনা বলি, সেটা হচ্ছে সমস্ত সরকারি অফিসারদের রিটায়ারমেন্টের জন্য রেখে দেওয়া। আলাপন বন্দ্যোপাধ্যায় রিটায়ারমেন্টের পরেও 2.5 লাখ টাকা মাইনে পাবেন, তার পেছনে সরকারেরও 10-12 লক্ষ টাকা মাসে খরচা। বিভিন্ন সরকারি, সুরজিৎ কর পুরকায়স্থ, একাধিক সরকারি অফিসার, রাজীব সিনহা, তাদের আবার রিএমপ্লয়মেন্ট করা, বিভিন্ন পুলিশ অফিসারদের রিএমপ্লয়মেন্ট করা। আজকে ডক্টর অমিত মিত্র নিজেই রিএমপ্লয়েড হয়ে গেলেন, অর্থাৎ তার পেছনে সরকারের 20 থেকে 22 লক্ষ টাকা খরচা। এই যে সরকারি অর্থ দপ্তর থেকে এই কারিগরিগুলো কিন্তু করা হয়, এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডক্টর অমিত মিত্র নিজেদের মধ্যে আলাপ আলোচনা ধরে এতদিন করতেন। ফলে স্বাভাবিকভাবে সেই মানুষটি যদি ক্যাবিনেটের বাইরে চলে যান, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধে, এবং স্বাভাবিকভাবেই আজকে তার এতজন বিধায়কের মধ্যে থেকে একজন শিক্ষিত কোয়ালিফাইড মানুষকে তিনি খুঁজে পেলেন না, যাকে বাংলার অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব দেবেন এবং ডক্টর অমিত মিত্রকে অব্যাহতি দেবেন। ফলে স্বাভাবিকভাবে সেই ডক্টর অমিত মিত্রকে, ঘুরপথে অমিত মিত্রকে অর্থমন্ত্রী রেখে দেওয়া হলো, নাম দেওয়া হলো উপদেষ্টা, এবং সেই উপদেষ্টা বলে তিনি লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে তার জন্য রাজ্য সরকারকে খরচা করতে হবে। শেষ পর্যন্ত দিনের শেষে আনএমপ্লয়েড ইউথরা তারা আনএমপ্লয়েড থেকে যাবে, যাদের রিক্রুটমেন্ট প্রসেস বন্ধ, সেই রিক্রুটমেন্ট প্রসেস বন্ধ হয়ে যাবে। এই যে স্কুল শিক্ষকের, প্রাইমারি থেকে আপার প্রাইমারি স্কুল শিক্ষকের রিক্রুটমেন্ট বন্ধ, কী কারণে? এটা ওই অর্থমন্ত্রকের দিশা দেওয়া এবং বিভিন্ন দপ্তরে কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট করে আটকে রাখা, সমস্ত সরকারের অর্থ ক্ষয়টাকে আটকে রাখা। একজন কনস্টেবলকে অ্যাপয়েন্টমেন্ট দিতে গেলে 24 থেকে 30,000 টাকা মাইনে দিতে হবে, তার পরিবর্তে একজন সিভিক পুলিশকে দিয়ে 16 ঘন্টা 14 ঘন্টা খাটিয়ে নিয়ে 9,000 টাকায় রেখে দেওয়া। এই জাতীয় বুদ্ধি যে দপ্তর থেকে ইনফ্লো করছে সরকারকে, এবং সরকারের অর্থ বাঁচিয়ে সেই সরকারের অর্থ চলে যাচ্ছে ক্লাবগুলোতে, সেই সরকারের অর্থ চলে যাচ্ছে খেলা মেলা উৎসব মৎসব, 2 কোটি টাকা 2.5 কোটি টাকা দুর্গাপুজোয়, 50,000 1 লাখ 1.5 লাখ টাকা ভেট সরকারের। ফলে স্বাভাবিকভাবে এমন বুদ্ধি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়তে রাজি হলেন না। দিনের শেষে শেষ পর্যন্ত বকলমে ঘুরিয়ে অর্থমন্ত্রী থেকে গেলেন অনর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্র।